আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্বে ইরান ও রাশিয়া। একদল বিশেষজ্ঞের মতে ইরান এবং রাশিয়ার নেতৃত্বে বাল্টিক থেকে পারস্য উপসাগর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে। তারা মনে করেন যে আমেরিকার তৎপরতার কারণে বর্তমান সময়ে রাশিয়া ও ইরান একে অপরের আরও কাছাকাছি অবস্থান করছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ। এই প্রেক্ষাপটে কার্নেগি রিসার্চ ফাউন্ডেশন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করে এক প্রতিবেদনে জানিয়েছে যে মস্কো এবং তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটনে তাদের উভয়ের জন্য একটি সাধারণ শত্রু রয়েছে। এই প্রতিবেদনে কার্নেগি রিসার্চ ফাউন্ডেশন ইরানের ড্রোনের শক্তি স্বীকার করে ইউক্রেনের যুদ্ধে ইরানের ড্রোনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইরানের ড্রোন আমেরিকান বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম, তাই রাশিয়া ইউক্রেনে আমেরিকার সিস্টেমের বিরুদ্ধে এইসব ড্রোন ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। এই ফাউন্ডেশন ইউক্রেন যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করে যোগ করেছে যে রাশিয়ার কর্মকর্তারা বারবার ঘোষণা করেছেন যে তেহরান ও মস্কোর মধ্যে প্রযুক্তি, তথ্য এবং অভিজ্ঞতা বিনিময় ও এর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে রুশ বাহিনী ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে। ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের জন্যই লাভবান হয়েছে। এই প্রতিবেদন শেষে কার্নেগি পশ্চিম এশিয়া অঞ্চলে জোর করে স্থাপন করা মার্কিন ঘাঁটিতে প্রতিরোধকামী সংগঠনগুলোর হামলার কথা উল্লেখ করেছেন। এইসব হামলাকে ইউক্রেনের যুদ্ধের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন যে পারস্য উপসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত ওয়াশিংটনের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে। আমেরিকার একতরফাবাদ মোকাবেলা সহ অনেক ক্ষেত্রে রাশিয়া এবং ইরানের একই দৃষ্টিভঙ্গি রয়েছে। তাই তেহরান এবং মস্কো বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ নিয়েছে। ফিলিস্তিনিকে স্বীকৃতির ঘোষণা ইউরোপের 3 দেশের। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। বুধবার একযোগে এই ঘোষণা দেন দেশটির 3টি প্রধানমন্ত্রী। দেশ 3টির নেতারা বলেছেন মধ্যপ্রাচ্যের শান্তির লক্ষ্যে ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা। বুধবার সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেছেন একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম পথ। তিনি আরও বলেন ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না। নরওয়ে আগামী 28শে মে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর। নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন আয়ারল্যান্ডও ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। আমরা প্রত্যেকে এখন সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করব। তিনি আরও বলেন আমি নিশ্চিত যে আগামী সপ্তাহগুলোতে আরও অনেক দেশ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আমাদের সঙ্গে যোগ দেবে। এরপর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এক সংবাদ সম্মেলনে আগামী 28শে মে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। রাইসির হেলিকপ্টারে সেদিন কি ঘটেছিল জানালেন আরেক হেলিকপ্টারে থাকা কর্মকর্তা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হুসেইন ইসমাইলি। ঘটনার দিন রাইসি এবং আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশে আরও একটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি। ওই দিন শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল তা নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট রাইসি গত রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টার বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। বলা হয়েছিল চরম বৈরী আবহাওয়ার কারণে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। এই ঘটনা নিয়ে ইরনাকে দেওয়া সাক্ষাৎকার ইসমাইলি বলেন 19শে মে স্থানীয় সময় বেলা 1টা নাগাদ হেলিকপ্টার 3টি যাত্রা শুরু করে। এই সময় আবহাওয়া চমৎকার এবং স্বাভাবিক ছিল। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল, সামনে একটি এবং পেছনে আরেকটি হেলিকপ্টার ছিল। পুরো বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের উপর। ইসমাইলি বলেন যাত্রা শুরুর 45 মিনিট
পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুইটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন। মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন। ইসমাইলি বলেন, ওই সময় হঠাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায়। ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার 30 সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না। এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন, হেলিকপ্টারটি খুঁজতে থাকেন। রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তা সফল হয়নি। এরপর তাদের হেলিকপ্টারটির উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে, এমনটাই জানান গোলাম হোসেন ইসমাইলি। ইসমাইলি আরও বলেন, ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান ও প্রেসিডেন্ট রাইসির নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হয়, কিন্তু তাদের কারোরই সাড়া পাওয়া যায়নি। অন্য দুইটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মোস্তফাভিকে কল করার চেষ্টা করেন, কিন্তু সাড়া পাওয়া যায়নি বলেও জানান ইসমাইলি। ইসমাইলি বলেন, জটিল ওই পরিস্থিতিতে শুধু রাইসির হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল হাশেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তার অবস্থা ভালো ছিল না। তিনি শুধু জানান একটি উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এরপর ইসমাইল আরও একবার আল হাশেমকে কল করতে সক্ষম হন, তখনও একই কথা জানান। মোহাম্মদ আলী হাশেম ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র। গোলাম হোসেন ইসমাইলি বলেন, আমরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাই সেখানে সবার মরদেহ দেখি, বুঝতে পারি প্রেসিডেন্ট রাইসি সহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন, তবে একমাত্র আল হাশেম হয়তো ঘণ্টাখানেক বেঁচে ছিলেন। মধ্য গাজায় ইসরায়েলি সেনাদের হত্যার দাবি কুদস ব্রিগেডের। ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা মধ্য গাজায় ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে ইসরায়েলি সৈন্যদের একটি দলের উপর বোমা হামলা করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল কুদস ব্রিগেড তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে এই হামলার পর নিহত এবং আহত সেনাদের একটি হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। জেলেনস্কির মেয়াদ শেষ, গণতন্ত্র দিয়ে কতখানি টিকে থাকবে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রেসিডেন্ট হিসাবে মেয়াদ শেষ হয়েছে 20 মে। তিনি এখনও পদে বহাল আছেন, কারণ ইউক্রেনের সামরিক আইন চলমান থাকায় নির্বাচন হবে না। যদি যুদ্ধ থেমেও যায়, নির্বাচনের জন্য ইউক্রেনের অবকাঠামো পুনরায় নির্মাণ ও রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে সময়ের দরকার। অতি দ্রুত ন্যাটোতেও যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই ইউক্রেনের। গণতন্ত্র দিয়ে রাষ্ট্র হিসেবে ইউক্রেন কতখানি টিকে থাকবে সেটাই এখন প্রশ্ন। চলমান পরিস্থিতির সমাধান অত্যন্ত জটিল। এটা পরিষ্কার যে মস্কোর কাছেও এ থেকে বের হয়ে আসার জন্য খুব বেশি উপায় নেই। রুশ ইউক্রেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম হলেও কিছুটা সম্ভাবনা এখনও টিকে আছে। রুশ ইউক্রেন চলমান যুদ্ধের অবসান ঘটাতে বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতামত জানতে চাইলে গত সপ্তাহে তিনি বলেছিলেন, বৈধ নেতাদের সঙ্গেই শান্তি চুক্তি করা সম্ভব। ইউক্রেনের আইন প্রণেতাদের প্রতি এ ব্যাপারে যথার্থ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমানে ইউক্রেনে নির্বাচন আয়োজন করা সম্ভব না বলেই সেটিকে দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দেওয়ায় জেলেনস্কির এখন একমাত্র বিকল্প। জেলেনস্কি নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এর কারণ সমর্থকরা তার প্রতি আগ্রহ হারাচ্ছেন। এখন এমন একজন রাজনীতিবিদকে তাদের দরকার যিনি লম্বা সময় ক্ষমতায় টিকে থাকতে পারবেন। এ কারণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নির্বাচন আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেতানিয়াহুর। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, তিনি এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রাখবেন। এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাগুলো সমস্ত ইসরায়েলের বিরুদ্ধে। আদালতের এই পদক্ষেপটি ইহুদি বিরোধী। তিনি আইসিসির পাবলিক প্রসিকিউটর করিম খানকে কঠোরভাবে আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের 3 নেতার সঙ্গে তার এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি। প্রেসিডেন্ট রাইসি ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য একজন অংশীদার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইরানি সমকক্ষ সৈয়দ ইব্রাহিম রাইসির শাহাদতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার রুশ পার্লামেন্ট দুমার চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভলোদিনের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে বড় ধরনের ক্ষতি বলে মন্তব্য করেন। পুতিন বলেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যু সবার আগে ইরানি জনগণের জন্য একটি বড় ক্ষতি। তিনি ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য একজন অংশীদার, একজন আত্মবিশ্বাসী মানুষ যিনি তার দেশের জাতীয় স্বার্থ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। মরহুম রাইসিকে প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ হিসেবে আখ্যায়িত করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার সঙ্গে কোনো চুক্তি হলে আমরা এ ব্যাপারে নিশ্চিত থাকতাম যে চুক্তিটি বাস্তবায়িত হবেই।